জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনার পরও হল ছাড়েননি মাস্টার্স শেষ হওয়া অনেক শিক্ষার্থী। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলেও এর প্রয়োগ নেই বলে অভিযোগ জাকসু নির্বাচনের প্রার্থীদের। এমন বাস্তবতায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কায় তারা। নির্বাচন কমিশন বলেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। এর কারণ হিসেবে প্রার্থীরা বলছেন, প্রশাসনের নির্দেশনা মানছেন না অনেকে। মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীরা এখনও হলেই অবস্থান করছেন, বহিরাগতরাও অবাধেই ঢুকছেন ক্যাম্পাসে। প্রশাসন আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা অনেক কিছুই জারি করেছে, কিন্তু ওভাবে আসলে কোনো কিছুই কার্যকর করতে পারে না, কিংবা বাইরেরও যে মানুষজন তারাও খুব অবাধে ক্যাম্পাসে চলাচল করতেছে। তো আমাদের এই আশঙ্কাটা আসলেই আছে। হলে তারা বলছে যে নির্বাচনের প্রায় 10 দিন আগে অন্তত হল থেকে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে বের করবে। সেখানে প্রশাসন শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি যে আপনারা নিরপেক্ষ অবাধ স্বচ্ছ নির্বাচনের জন্য সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করেন। নির্দিষ্ট কোনো দলকে যদি আসলে আপনার সুযোগ দিতে চান সেই সময় এখন আর নাই। জাকসু নির্বাচন কমিশন বলছে এসব বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তবুও নিয়মের ব্যত্যয় হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে, কোথাও কম থেকে থাকে, আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন হিসাবে যে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 189 জন। ভোট হবে আগামী 11 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বেশিরভাগ প্রার্থী, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ প্রার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপপ্রচার ভোটের পরিবেশকে নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সাইবার বুলিংয়ের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন প্রার্থীরা, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাদের যারা প্রার্থী আছে, আমরা আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন সেই নিরাপত্তাটুকু আমাদের দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো অনলাইন সাইবার বুলিং হচ্ছে, ম্যাসিভ আকারে হচ্ছে। যে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের জিএস প্রার্থীর অভিযোগ, তাদের প্যানেলের ভিপি প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বুলিংয়ের শিকার হচ্ছেন। এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন, তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। ছাত্র শিবিরও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করে বলছে তাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সাংবাদিকতা বিভাগে 4র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়া মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। 4 সন্তানের বাবা শাহরিয়ার মোর্শেদ জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তিনি। আর ব্যতিক্রমী প্রার্থী পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। মুখের চামড়া কিছুটা ভাঁজ পড়েছে, মাথায় চুল কম, দাড়িও পেকে গেছে, এমন একজনকে পাওয়া গেল ডাকসু নির্বাচনে। বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই রুখতে পারেনি 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খানকে।
2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এবার রাকসু নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। জানান শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। পুনরুদ্ধার করার মানসিকতা তার ভিতর কাজ করে, তো আর সংগ্রামী মানুষগুলোর ভিতর আর সেই কাজটা বেশি করে। তো আমি সেই মেন্টালিটিতে চিন্তা ভাবনা নিলাম, এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ উইল নট বি ফ্যাক্ট টু মি। সিরাজগঞ্জের ছেলে মোর্শেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও পারিবারিক সীমাবদ্ধতায় তা শেষ করতে পারেননি। নানা চড়াই উচ্চাই পেরিয়ে আবারও শুরু করেন পড়াশোনা। একটা সংগ্রামী মানুষ হিসেবে এখানে আমার একটা ভালো একটা ভূমিকা থাকবে, বা আমি একটা অবস্থান তৈরি করতে পারবো। আর সবাই আমাকে চিনেন, জানেন, ভালোবাসেন। সেই বোধ থেকে ওটা আমি একটা বড় ধরনের একটা আন্তরিক সাপোর্ট মনে করছি, এবং অলরেডি সাড়াও পাচ্ছি অনেক। এদিকে নির্বাচন কমিশন বলছে শিক্ষার্থী হয়ে থাকলে যে কেউ প্রার্থী হতে পারেন। রোববার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচারণা। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার বিষয়টি দেখছি। কাজেই আপনারা কয়েকদিন পরেই দেখবেন যে এই কোশ্চেন আর কেউ করতে পারবেন না। আশা করছি যে আমাদের পুরো ক্যাম্পাসটা যাতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 464টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার বিষয়। তবে তিনি চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি তার জানা নেই। তবে তার ফেরার সময়ে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চাইলে সহযোগিতা করবে সরকার। সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটির প্রয়োজন নেই। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান বিষয়ে আগাম মন্তব্য করা হলে সেগুলো অনুমান নির্ভর হয় বলে মনে করেন তৌহিদ হোসেন। সংসদ নির্বাচনের 300 আসনের সীমানা চূড়ান্ত করেছে কমিশন। গাজীপুরে 5টি থেকে বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4 থেকে কমিয়ে 3টি আসন করা হয়েছে। ঢাকার 8টি সহ 46টি আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা গেজেট প্রকাশ করা হয়। গত 30 জুলাই 300 আসনের খসড়া প্রকাশ করে ইসি। সেখানে 39টি আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছিল। 24 থেকে 27 আগস্ট পর্যন্ত প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তির ওপর শুনানি শেষ করে কমিশন। পরে ইসি সচিব জানান, সর্বমোট 1893টি আপত্তি এবং সুপারিশ আবেদন পেয়েছেন তারা। এদিকে প্রাথমিকভাবে 122টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়েছে দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, প্লট জালিয়াতির মামলায় তদন্ত কর্মকর্তা এ চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ন্যায় বিচারের স্বার্থে তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা প্রয়োজন। তিনি বলেন, আইন অনুযায়ী সব ব্যক্তিকে ন্যায় বিচারের আওতায় আনাই সংস্থার প্রধান লক্ষ্য। অনুসন্ধান আরও গতিশীল করার মাধ্যমে দুর্নীতি ও অর্থ পাচার মামলার সব তথ্য সঠিকভাবে যাচাই করা সম্ভব হবে বলেও জানান তিনি। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামিরা নির্বাচন বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, টেলিযোগাযোগ বিষয়ক নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে টেলিযোগাযোগ বিষয়ক কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, বিটিআরসির টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতিমালা 2025 অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে
ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩য় সংশোধনী অধ্যাদেশের নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। আফসানা ফ্রুজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুর পাশাপাশি বেড়ে চলেছে চিকুনগুনিয়া সংক্রমণ। জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়া শতকরা ৬৫ জনের শরীরে ধরা পড়েছে এই রোগ। রাজধানীর সরকারি 2 প্রতিষ্ঠান IADCR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের হিসেবে মিলেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে প্রতিদিন পরীক্ষা করতে যান 500 থেকে 600 রোগী। গায়ে ব্যথাসহ ভাইরাস জ্বর নিয়ে যারা এই ল্যাবরেটরি সেন্টারে পরীক্ষা করতে গেছেন তারা জানতে চান ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত। গেল জুলাই ও আগস্টে RT-PCR পরীক্ষায় দেখা গেছে এ ধরনের রোগীদের 65% চিকুনগুনিয়ায় আক্রান্ত। আমরা এই বছরে এখন পর্যন্ত টোটাল 5,500 মতো ডেঙ্গু টেস্ট করেছি, আর চিকুনগুনিয়া টেস্ট করেছি 2,000 মতো। এটা হচ্ছে আমি শুধুমাত্র র্যাপিড টেস্ট বা ICTর কথা বলছি। এর মধ্যে ডেঙ্গু এবছর কম, কিন্তু চিকুনগুনিয়ার রেট বেশি। ট্রাইপ্লেক্স PCR করি, যেটাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা একই সাথে ডায়াগনোসিস করা যায়। তো এটা আমরা করেছি 2 মাসে 120টা। এর মধ্যে আমরা 65% চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে জুলাই মাসে 166 পরীক্ষায় চিকুনগুনিয়া ধরা পড়েছে 97 জনের, আর আগস্টে 196 পরীক্ষায় শনাক্ত হয় 131। বিশেষজ্ঞরা বলছেন, চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শিশু, বৃদ্ধ ও দীর্ঘমেয়াদে অন্য রোগে আক্রান্তদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এটি। ডেঙ্গু টেস্ট করে হয়তো অনেক সময় পেশেন্টরা বা চিন্তা করতে ডেঙ্গু হয় না, ঠিক আছে আমি রেস্ট নিই, এটা হয়তো চিকুনগুনিয়াটা এভাবে একটু চাপা পড়ে যাচ্ছে। যখন চিকুনগুনিয়া বেশি সাইন সিমটম, বিশেষ করে জয়েন্ট পেইন নিয়ে আসতেছে, তখন অনেকে টেস্ট করতেছে। চিকুনগুনিয়াতে যে ঝুঁকি নেই এই কথা আসলে নিঃসংশয় বলা যায় না। কিছু ঝুঁকি তো অবশ্যই থাকে, কিন্তু তা সত্ত্বেও চিকুনগুনিয়ার ঝুঁকি ডেঙ্গু জ্বরের যে ঝুঁকির চেয়ে অনেকাংশেই কম। চিকুনগুনিয়াতে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার শরীরে গিটে গিটে ব্যথাটা বেশি হয়। চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গুর মতো এবং 2 রোগের জন্যই দায়ী এডিস মশা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে আরও 30 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলো। বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরই মধ্যে তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখাকে অবহিত করা হয়েছে। 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর 29 জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। 2 আগস্ট একটি সামরিক উড়োজাহাজে 39 জনকে দেশে পাঠানো হয়। তাদের মধ্যে এক নারীও ছিলেন। এর আগে বিভিন্ন সময় 157 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার 30 জনকে ফেরত এলে এই সংখ্যা দ্বারা 187 জন। চুরি ঠেকাতে কংক্রিট আর ফাইবারের তৈরি ডাস্টবিন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই মধ্যে সায়দাবাদ টার্মিনালে স্থাপন করেছে একটি। এর নকশায় আছে পরিবেশ রক্ষার বার্তাও, যা ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। কর্মকর্তারা বলছেন এগুলো 50 বছরের বেশি সময় টিকবে।
2016 সালে ঢাকার 2 সিটিতে 11,000 ডাস্টবিন বসানো হয়েছিল। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে তৈরি লোহার সেসব ডাস্টবিন 2 বছরের মধ্যেই চুরি হয়ে যায়। তবে চুরি বন্ধে এবার বিকল্প উদ্যোগ দক্ষিণ সিটির। বসাতে যাচ্ছে পরিবেশ বান্ধব ডাস্টবিন। সায়দাবাদে এরই মধ্যে একটি বসানো হয়েছে। এর মূল কাঠামো কংক্রিটের তৈরি। বর্জ্য জমা হওয়ার বাক্সটি ফাইবারের। গাছ রক্ষার বার্তাও দেওয়া হয়েছে ডাস্টবিনটিতে। এখানে পরিবেশ সুন্দর থাকবে, কোনো ময়লা আবর্জনা থাকবে না। আমি আশা করি সিটি কর্পোরেশন আরও কিছু যদি আশেপাশে সব জায়গায় দিয়ে দেয় আমাদের জন্য ভালো হবে এবং যাত্রীদের জন্য ভালো হবে, কারণ এখানে যেই নোংরা টোংরা এগুলো থেকে আমাদের পরিবেশ ভালো থাকবে। যাত্রী ময়লাগুলো আশেপাশে পালার কারণে ময়লা পানি জমে অনেক নষ্ট হয়ে যায়। এই কারণে এই জিনিসটা দিচ্ছেন অনেক ভালো হয়েছে। এটার ভিতরে ময়লা পানি সব কিছু পালাইতে পারবে এখন। সিটি কর্পোরেশন বলছে এক একটি ডাস্টবিনের ওজন 300 কেজির বেশি, যা চুরি হওয়া ঠেকাবে। এটি টিকবে 50 বছরের বেশি সময়। এটা পেঙ্গুইন আকৃতি, এটা আকৃষ্ট করবে, মানুষ দেখতে যাবে জিনিসটা কি, এবং যখন দেখবে যে এটা তো ময়লা ফেলা যায় তখন একটু যে ঠিকই যে আসলে তো আমি একটা ব্যবস্থা করে দিয়েছি যেন ময়লা ফেলতে পারে। সো এটা একটা। আর প্লাস আপনি যদি সাইডে দেখেন এখানে কিন্তু এটা গাছের গুঁড়ি দিয়ে, এটা গাছের গুঁড়িও হলো, গাছের গুঁড়ি দিয়ে কিন্তু একটা প্যাটার্ন করা হয়েছে, যেখানে আমরা এটা কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে যে আমরা যেন গাছ না কাটি, এবং যদি গাছ কাটাও হয় এটা পরিবর্তে যেন আমরা যেন ওখানে আবার গাছ রিপ্লেস করে নতুন গাছ লাগাই। সায়দাবাদ টার্মিনাল এলাকায় এমন ডাস্টবিন বসবে আরও অন্তত 30টি। পর্যায়ক্রমে বিভিন্ন পার্ক, খেলার মাঠ এবং জনবহুল এলাকায়ও বসানোর পরিকল্পনা ডিএসসিসির। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎপাদন ও আমদানি খরচের চেয়ে গড়ে কম দামে বিদ্যুৎ, গ্যাস সরবরাহ করে সরকার। তাই ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি ব্যবহারে দক্ষতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যদিও শিল্প ও কারখানায় জ্বালানির নিরীক্ষা এখনও উপেক্ষিত বলে মত তাদের। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্ট্রেডা বলছে, কয়েক বছরের মধ্যে শিল্পে জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও নিরীক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশে বিদ্যুতের 27 ভাগ ব্যবহার করে শিল্প খাত, যে বিদ্যুতের 43 ভাগই উৎপাদন হয় গ্যাস থেকে। এছাড়া শিল্প কারখানার ক্যাপটিভ জেনারেটর, ব্রয়লার সহ বিভিন্ন কাজে ব্যবহার হয় 35 ভাগ গ্যাস। দেশীয় উৎপাদনে চাহিদা মতো গ্যাসের যোগান দেয়া যায় না। 25 ভাগ গ্যাসের সরবরাহ আসে আমদানির এলএনজি থেকে। এসব গ্যাসের আমদানি খরচ প্রতি ইউনিট 70 টাকার বেশি হলেও শিল্প সংযোগে বিক্রি হচ্ছে 30 থেকে 42 টাকার মধ্যে। এই যে আমাদের দেশে ক্যাপটিভগুলোতে যে গ্যাসের অপচয় হয়, অদক্ষতা রয়েছে সেই জায়গাগুলোতে, আমরা কিন্তু এই এনার্জি অডিট হলে প্রত্যেকটি শিল্প কারখানা বা প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে কতটা অপচয় হচ্ছে বা জ্বালানি ব্যবহার কতটা অপচয় হচ্ছে সেই জিনিসটি কিন্তু প্রতিভাত হতো। সেটাকে পরবর্তীতে করতে হবে, যেটা টার্গেট দিতে হবে ইন্ডাস্ট্রিগুলোতে, যেমন ইন্ডিয়াতে দেওয়া হয় যে আগামী 2 বছর বা 5 বছরের ভিতরে তোমার জ্বালানি কনজাম্পশন এত শতাংশ কমাতে হবে। বাংলাদেশকেও এটা গ্র্যাজুয়ালি করতে হবে। তাহলে যেটা হবে যে আমরা এই যে আমদানি নির্ভরতা, আমদানির উপর চাপ, রিজার্ভের উপর চাপ, আমরা গত 3 বছর অনেক সাফার করেছি, তো সেটা থেকে হয়তো আমরা কিছুটা রিলিফ পাবো। গত 5 অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে ভর্তুকি গুনতে হয়েছে প্রায় 2,07,000 কোটি টাকা। এছাড়া দেশীয় গ্যাসের উত্তোলন ধারাবাহিকভাবে কমছে। স্ট্রেডা বলছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি উৎসাহিত করা হলেও দেশে জ্বালানি অডিটর কম থাকায় প্রত্যাশিত সুফল মিলছে না। মেগাওয়াট লেভেলের পাওয়ার ব্যবহার করে কয়েকশো ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করেছি ডেজিগনেটেড কনজিউমার হিসাবে। ওদের লোনের বিষয় এবং লোন পাওয়ার প্রাপ্তির বিষয়ে আমরা এই জিনিসটাকে এসেনশিয়াল করেছি, বাট এটা একদম কম্পালসারি করে নেই। সামনে এটাকে কম্পালসারি করা হবে, যাতে করে তারা লোন পেতে হলে এনার্জি এফিসিয়েন্ট যন্ত্রপাতি ব্যবহার করা বাধ্যতামূলক হয় এবং এনার্জি অডিট করা হয়। ফ্রিজ, এসি সহ বাসাবাড়ির ইলেকট্রনিক যন্ত্রপাতির ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য বেছে নেওয়ার তাগিদ দিচ্ছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্ট্রেডা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের অভিযানে কক্সবাজারের বাকখালী নদী তীরে 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে 64 একর জমি। স্থানীয় প্রশাসনের সহায়তায় RIWTA কর্তৃপক্ষ এই উচ্ছেদ পরিচালনা করছে। বাকখালী নদী পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। কক্সবাজারের বাকখালী নদীর পাশে 5-6 বছর আগে থেকে গড়ে তোলা হয় এসব স্থাপনা। 2023 সালেও
কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, কিন্তু আবারও দখল হওয়ায় শুরু হয়েছে অভিযান। দখলকারীরা অনেক শক্তিশালী, কিন্তু শক্তিশালী হলেও আপনার রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। চতুর্থ দিনে এসে আপনারা দেখেছেন এখন পর্যন্ত 2 শতাধিক ছোট বড় এবং বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তীরসহ নদী দখলের বিষয় নতুন নয়। সময়মতো দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। যখনই এখানে স্থাপনা তৈরি হয় তখনই আমরা জেলা প্রশাসন সহ পরিষদ থেকে বিষয়টি অবহিত করি, কিন্তু তখন তারা কোনো ভূমিকা রাখেনি। বরঞ্চ তারা যা দখল করেছে তাদের পক্ষে গিয়ে বিভিন্ন কাগজপত্র তৈরি করছে, দলিল তৈরি করছে। কারণ বাধা না দেওয়ার কারণে দিন দিন এখানে সংখ্যা বেড়ে গেছে। নদীর জায়গা নির্ধারণ করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর জায়গা কতটুকু পড়ছে সেটা একটা সীমানা নির্ধারণ দেন, এতটুকু নদীর জায়গা। এখানে যদি আমাদের বসত বিড়া জায়গা জমি পড়ে আমরা আমরা বসত বিড়া ছেড়ে দেবো। গ্যাজেট আছে, গ্যাজেটটা দেখাক, ইমিগ্রেশনটা দেখাক, এরপরে এটা যে নদীর জায়গা অবৈধ এটা দাবি করুক। আমরাও সেটা চাচ্ছি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় 650 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত 38 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের 135টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। খারাখন্দের পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে 1 ঘন্টার পথ যেতে সময় লাগে 2.5 ঘন্টা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে সড়কটি নতুন করে নির্মাণে ভূমি অধিগ্রহণ ও দরপত্র আহ্বান করা হয়েছে। নবীনগরের কোনাঘাট থেকে বাঞ্ছারামপুরের করইকান্দি ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের চিত্র এটি। সেখান থেকে ফেরি পার হয়ে নারায়ণগঞ্জ হয়ে যাওয়া যায় ঢাকায়। তবে অবকাঠামো দুর্বলতার কারণে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। 38 কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কে রয়েছে 135টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক। ভাঙা রাস্তা, খানাখন্দের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা। অবস্থা বেশি ভালো না, ভাঙ্গা অনেক অবস্থা খুব খারাপ। অনেক আঁকাবাঁকা রাস্তা, প্রায় 142টা মোড়ের মতো আছে। অনেক যাতায়াত করে লোক, তো আমাদের মোড়ের জন্য অনেক কষ্ট হয় চলাফেরা। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়ক 34 ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও এই সড়কের প্রস্থ মাত্র 12 ফুট। ফলে দুর্ঘটনা ছাড়াও 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা। এই মোড়ের কারণে আপনার 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। যদি রাস্তাটা আপনার ভালো হয় তাহলে লাগবে শুধু আপনাদের 40 মিনিট। পুরোটা ভাঙ্গা পড়ে যাইতেছে, ঠিক আছে। তারপরে আবার ওই ভাঙ্গা যখন মূর্তিটা হয় এটা মনে হয় 2টা গাড়ি চলাচল করতে কষ্ট। ঢাকার সাথে বিকল্প সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পেয়েছে 1135 কোটি টাকার প্রকল্প। চলছে ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া। ঠিকাদার নিয়োগের পাশাপাশি আমাদের অধিগ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে পারলে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে বর্তমান যে সড়কের দৈর্ঘ্য 38 কিলোমিটার আছে সেটি আসলে পুনর্নির্মাণের পরে বাঁক সরলীকরণের পরে এটি 32 কিলোমিটারে চলে আসবে। প্রতিদিন সড়কে চলাচল করে 2000-এর উপরে যানবাহন। এই মহাসড়ক দিয়ে নরসিংদী, সিলেট সহ বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, এই যে 135টি ঝুঁকিপূর্ণ বাঁক, এগুলোর বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা? জি, আপনি জানেন যে এটি একটি আঞ্চলিক মহাসড়ক, কিন্তু এই মহাসড়কটি যে অবস্থায় আছে সেটিকে আসলে আঞ্চলিক মহাসড়ক বলার কোন রকম এখন আর অবকাশ নেই। কারণ আঞ্চলিক মহাসড়ক বলতে সবকিছু মানে সব মহাসড়কই কিন্তু দেশের সব মহাসড়কই কিন্তু 34 ফিট প্রশস্ত হয়েছে। এবং এখানে আপনি যেটি আমরা এখান সড়ক বিভাগ থেকে যে আমরা তথ্য পেয়েছি যে 2023 সালের এপ্রিল মাসে এটি একটি প্রকল্প 1135 কোটি টাকার একটি প্রকল্প একটাকে অনুমোদন হয়েছে এবং সেই আলোকে এখানে কিন্তু এটির দরপত্র আহ্বান করা হয়েছে এবং
ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে, কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে যে এখানে এখনো কিন্তু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া বা দরপত্র যে চলমান, সেগুলো কিন্তু আসলে কাগজপত্রে এখানে কিন্তু কাজ হয়েছে। রাস্তাটির অবস্থা খুবই দুরূহ। এখানে আপনি মানে ক্ষণে ক্ষণে, আমরা যদি বলি যে আপনার 38 কিলোমিটার সড়কে 135টি বাঘ, স্থানীয় লোকজন বলছেন যে তার চেয়ে আরো বেশি। মানে ক্ষণে ক্ষণে কোনো একটি গাড়ি গতিতে চালানোর মতো কোনো অবস্থা নেই, এবং এটি একটি আঞ্চলিক মহাসড়ক, যেটি শুধু আঞ্চলিক মহাসড়ক বললেই ভুল হবে। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক এই কারণে যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের এবং কুমিল্লার একটি বিকল্প যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে এই সড়কটি যদি পুনর্নির্মিত হয়। এবং এখানে বাঞ্ছারামপুরের কড়ইকান্দি এবং আড়াইহাজারের বিশনন্দী মধ্যে মেঘনা নদীতে 3 কিলোমিটারের বেশি একটি সেতু নির্মাণের প্রস্তাবও রয়েছে, এবং এটি অনুমোদনও হয়েছে বলে আমরা যেটুকু জানি। এই সেতু নির্মাণ এবং এই সড়কের কাজ যদি সম্পন্ন হয়, তাহলে এই পূর্বাঞ্চলের আমরা যদি বলি যে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার লোকজনের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিণত হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ রহিম। এবার যশোরাঞ্চলে ড্রাগন ফলের ব্যবসায় ধস নেমেছে। উৎপাদন খরচ না ওঠায় মাথায় হাত কৃষকদের। কেজি প্রতি 40 টাকা করে পাচ্ছেন তারা, আবার ফলের আকারও হয়ে যাচ্ছে ছোট। সংশ্লিষ্টরা বলছেন অতিবৃষ্টি কৃষকদের দুর্দশার মূল কারণ। কোটচাঁদপুরের লক্ষ্মীকুণ্ড গ্রামের শাহজাহান খানের স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে। 20 বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করে অনেক মুনাফার আশা করেছিলেন তিনি। বিঘা প্রতি খরচ করেছেন 1.5 লাখ টাকারও বেশি। আর এবছর অতিবৃষ্টি, সেই হিসেবে আপনার ফলন, প্রোডাকশন কম, বাজারও কম। পার বছরে আপনার বিঘা ওই লাখ টাকার উপরে খরচ হয়েছে, কিন্তু এবারটা সেই পরিমাণ বেচা কিনা হয়নি। গেল বছরও ড্রাগন ফল কেজি প্রতি 120 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করেছেন চাষিরা। এবার তা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আমরা খুব ক্ষতিগ্রস্ত, ফলের দামও কম, আর ফল পচে যাওয়ার কারণে ফল ধরতেছে না, খুব সমস্যার মধ্যে আর কি। আমরা কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের হচ্ছে যে ড্রাগনের ফল পচে যায়, প্লাস ফুল পচে যায়। বর্ষার কারণে ফল সব নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা সব আছে লসের দিকে আছি। ব্যবসায়ীরা বলছেন এবছর ড্রাগন ফলের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অতিরিক্ত বর্ষা, যার কারণে মানসম্মত হয় নাই। উন্নত মানের না হওয়ার কারণে দামও কম আর ফলনও কম হয়েছে। তো যদি এত ঘন বর্ষা না হতো, হয়তো আরো ভালো ফলন হতো। কৃষক ও ব্যবসায়ীরা যাই বলুক না কেন, কম টাকায় ড্রাগন ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে যশোরাঞ্চলের 6 জেলায় এবার 2208 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। আগস্ট মাস পর্যন্ত উৎপাদন হয়েছে 56,593 মেট্রিক টন ফলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, ড্রাগন চাষীদের ক্ষতি পোষাতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে ড্রাগন চাষীদের যে ক্ষতি, সেই ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত আসলে কৃষি বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর কৃষকরা বলছে যে ড্রাগন চাষ বেশ ব্যয়বহুল, আর যার যে ব্যয়বহুল চাষ আছে প্রাকৃতিক দুর্যোগ আছে, বিভিন্ন কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপর যদি বাজারে দাম না থাকে, সেই ক্ষেত্রে তাদের আসলে অনেকটাই বেশি ক্ষতির সম্ভাবনা থাকে এবং এবার হচ্ছেও। কারণ বেশ কয়েক বছর আগে থেকে আমাদের মেহেরপুরে, বিশেষ করে যশোর এবং চুয়াডাঙ্গা এলাকা থেকে বা যশোর এলাকা, ঝিনাইদহ এলাকা থেকে ড্রাগন আমদানি করে কিন্তু মেহেরপুরে চাহিদা মেটাতে হতো। সেই সময় কিন্তু দাম ছিল ড্রাগনের 400 থেকে 500 টাকা কেজি, কিন্তু সময়ের ব্যবধানে মেহেরপুরে ড্রাগন চাষ শুরু করে কৃষকরা। কারণ এই বিদেশি ফল ড্রাগনটির চাহিদা অনেকটা বেশি ছিল, সেই কারণে মেহেরপুরে চাষ করেছিল। আর এই কারণে বাইরের জেলা থেকে মূলত এই মেহেরপুরে আর ড্রাগন আমদানি করা হয় না। মেহেরপুরে যে স্থানীয়ভাবে যা উৎপাদন হয়, সেটি মূলত স্থানীয় চাহিদা মেটানোর পর এটি কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। তবে কয়েক বছর ধরে যে ড্রাগনের টনিক ব্যবহার করার যে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ছিল, সেই গুজবের পর থেকে মূলত ড্রাগনের দাম অনেকটাই কম। আর চলতি মৌসুমে ড্রাগনের চাহিদার তুলনায় আমদানি অনেকটা বেশি হওয়ার কারণে বাজারের দাম কমে গেছে। তবে
কৃষকদের দাবি যে পরিমাণ ড্রাগন আমদানি মানে উৎপাদন হওয়ার কথা সেই পরিমাণ উৎপাদন হয়, প্রাকৃতিক দুর্যোগের নষ্ট হয়েছে। তবে শুধুমাত্র কৃষি বিভাগের যে সদিচ্ছা বা সার সংকট অনেক আগে থেকেই আছে। আর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ড্রাগন চাষি বা যারা ড্রাগন চাষ করেন তাদেরকে পর্যাপ্ত সার দেওয়ার প্রস্তুতি আছে। তবে যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি আসলে কৃষি বিভাগ থেকে পুষিয়ে দেওয়ার মতো কোনো সুযোগ বা নেই। তবে প্রণোদনার মাধ্যমে যে ড্রাগন চাষ করা হয় সেই ক্ষেত্রে প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে সহযোগিতা করবে কৃষি বিভাগ। এছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ড্রাগন চাষ উদ্বুদ্ধ করা হচ্ছে, কারণ ড্রাগন বেশ খুব একটা লাভজনক চাষ এবং বেশ লাভজনক চাষ। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদেরকে। আর কৃষকদের দাবি যে যদি বাজারে পর্যাপ্ত ড্রাগন থাকে তারপরেও যদি কিছু অসাধু ব্যবসায়ীরা বা যে সিন্ডিকেট আছে যেটি বলা হয় আড়ত, কারণ উৎপাদন খরচ যে পরিমাণ হয় সেই ক্ষেত্রে বাগান থেকে 100-110 টাকা পাইকারি বাজারে বিক্রি হয়, কিন্তু সেটা যায় সিন্ডিকেটের কবলে আড়তে গিয়ে সেটার দাম আরো বেশি হয় এবং সেখান থেকে হাত বদল হয়ে যেখানে যায় সেখানে সেটি খুচরা বাজারে সেটি বিক্রি হয় 100-150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। অর্থাৎ যে এই 100 টাকার ড্রাগন বাজারে গিয়ে 200 টাকা বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কৃষক যে পর্যাপ্ত দাম পাওয়ার কথা সেটি পাচ্ছে না, সেক্ষেত্রে কৃষকদের কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মেহেরপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।